আমার প্রিয় বিএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা বর্তমান যে করোনা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদেই আছো। তো ক্লাসের শুরুতে আমি আমার পরিচয়টা দিতে যাচ্ছি। আমার নাম হচ্ছে রাসেল দেব, প্রভাষক, গণিত বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আমি তোমাদের গণিতের অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি নিয়ে আলোচনা করব। তোমরা জানো তোমাদের প্রথম বর্ষে দুইটা সাবজেক্ট আছে, একটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স আর একটা হচ্ছে অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি। তো ভেক্টর জিওমেট্রি, অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রির যে চ্যাপ্টারটা নিয়ে আজকে শুরু করব সেটা হচ্ছে দ্য প্লেনস বা সমতল। তাহলে আমরা প্রথমে একটু জেনে নিই যে প্লেনস বা সমতল কি। তোমরা একটু লিখবে সমতল বা প্লেনের সংজ্ঞাটা তোমরা একটু লিখবে। সমতল বা প্লেনস কোনো তলের উপরস্থ যে কোনো দুইটি বিন্দুর সংযোজক সরলরেখা যদি সম্পূর্ণরূপে ওই তলে অবস্থান করে তবে তলটিকে সমতল বা প্লেনস বলে। এটা হচ্ছে আমাদের সমতলের ডেফিনেশন। তাহলে আমি কি বললাম? কোনো তল। তাহলে তল কি? তল হচ্ছে কোনো বস্তুর উপরের পৃষ্ঠটাকে আমরা তল বলে থাকি। সেই তলের উপরস্থ যে কোনো দুইটি বিন্দুর সংযোজক সরলরেখা যদি সম্পূর্ণরূপে ওই তলে অবস্থান করে তবে তলটিকে সমতল বা প্লেনস বলে। যেমন ধরো এটা একটা তল, এই যে ধরো এটা একটা তল, মানে বস্তুর উপরের এক পৃষ্ঠ। ধরো এখানে দুইটা বিন্দুর, একটা হচ্ছে এ বিন্দু আর একটা হচ্ছে বি বিন্দু। তাহলে তাদের সংযোজক সরলরেখাটা যদি সম্পূর্ণরূপে ওই তলে অবস্থান করে তবে তলটাকে আমরা সমতল বা প্লেনস বলবো। তাহলে দেখো তোমরা এসএসসি লেভেলে কিন্তু সরলরেখা সম্পর্কে তোমাদের নিশ্চয় আইডিয়া আছে। তো সরলরেখা আমরা যেটা জানতাম সেটা হচ্ছে সরলরেখাটা হচ্ছে 2 ডাইমেনশনাল। তোমাদের জানা আছে যে সরলরেখা তোমরা 2 ডাইমেনশনাল শিখেছো, যে এখানে স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই ছিল, এক্স ওয়াই। বাট প্লেন হচ্ছে কিন্তু 3 ডাইমেনশনাল। মানে আমরা এখানে যে ইকুয়েশনগুলো দেখব সেগুলোতে দেখা যাবে যে এক্স থাকবে, ওয়াই থাকবে এবং জেড থাকবে। যখন আমি প্লেনসের ইকুয়েশন লিখব তখন তোমরা বিষয়টা আর একটু বুঝতে পারবে। মানে প্লেনস হচ্ছে 3 ডাইমেনশনাল। ওকে, তাহলে আমি আবার বলছি সমতলের ডেফিনেশনটা, সেটা হচ্ছে বস্তুর যেটা উপরের পৃষ্ঠ সেটাকে তল বলে যদি দুটা বিন্দুর সংযোজক রেখা সম্পূর্ণরূপে ওই তলে অবস্থান করে তখন সেই তলটাকে আমরা সমতল বলবো। তাহলে সমতলের ইকুয়েশনগুলো আমরা একটু জানার চেষ্টা করব প্রথমে। যেমন দেখো ax প্লাস by প্লাস cz প্লাস d ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে সমতলের সমীকরণ।
তাহলে কেন আমি তোমাদেরকে সরলরেখার কথা বলেছি, যেমন আমি যদি তোমাকে বলতাম যে একটা সরলরেখার সমীকরণ বলো, তাহলে তুমি নিশ্চয় বলতা যে ax প্লাস বিওয়াই ইজ ইকাল টু সি, এক্স প্লাস বিওয়াই ইজ ইকাল টু সি। কিন্তু এখানে কি এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্লাস ডি, মানে এখানে দেখো 3 ডাইমেনশনাল ভিতরে এক্সও আছে, ওয়াইও আছে, জেডও আছে, এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইজ ইকাল টু 0। তাহলে আমরা ম্যাথে যাওয়ার আগে এই চ্যাপ্টারে যে সূত্রগুলো আমাদের প্রয়োজন হবে সেগুলো একটু লিখে নিই। তাহলে সমতলের একটা জেনারেল ইকুয়েশন হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইজ ইকাল টু 0। তারপর লিখতে পারো যে x1 y1 z1 বিন্দুগামী সমতলের সমীকরণ তাহলে 3টা নতুন বিন্দু দিলাম, সেটা কি x1 y1 z1, এই 3টা বিন্দুগামী সমতলের সমীকরণ হবে a ইন্টু x মাইনাস x1 প্লাস b ইন্টু y মাইনাস y1 প্লাস c ইন্টু z মাইনাস z1 ইজ ইকাল টু 0। এখানে a b c এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, মানে a ইন্টু x মাইনাস x1 ওই যে বিন্দুটা দিয়ে গমন করবে সেটার প্রথম যেটা আছে x1, তাহলে a ইন্টু x মাইনাস x1 প্লাস b ইন্টু y মাইনাস y1 প্লাস c ইন্টু z মাইনাস z1 ইজ ইকাল টু 0। তাহলে তোমাকে একটা বিন্দু দিয়ে যদি সমতল গমন করে এই ধরনের সমতলের সমীকরণ বের করতে বলে, তাহলে আমরা ইকুয়েশনটা পাচ্ছি a ইন্টু x মাইনাস x1 প্লাস b ইন্টু y মাইনাস y1 প্লাস c ইন্টু z মাইনাস z1। তারপর দেখো আরেকটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইজ ইকাল টু 0 এবং a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইজ ইকাল টু 0 সমতলদ্বয়ের ছেদরেখাগামী সমতলের সমীকরণ হচ্ছে, প্রথমে আমরা প্রথম ইকুয়েশনটা পুরোটাই লিখে ফেলবো, a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 প্লাস সেকেন্ড যে ইকুয়েশনটা আছে তার সাথে একটা কনস্ট্যান্ট k গুণ হবে, মানে k ইন্টু a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইজ ইকাল টু 0। কেন এই প্লেনস পড়াতে গিয়ে আমি স্ট্রেট লাইন বা সরলরেখার কথা বলতেছি, যেমন ধরো তোমাকে যখন তোমাদের জানা থাকার কথা এসএসসি লেভেলে তোমরা শিখেছো যে দুইটা সরলরেখা ছেদরেখাগামী আরেকটা সরলরেখার সমীকরণ, সেক্ষেত্রেও কিন্তু এক্স প্লাস বিওয়াই প্লাস সি প্লাস কে ইন্টু আবার a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকাল টু 0 এভাবে আমরা লিখি, মানে প্রথমটা লিখে পরেরটার সাথে কে গুণ করে সমান 0 লিখি। তাহলে এখানেও সেম, দুইটা সমতলের ইকুয়েশন যদি দেয়া থাকে তোমাকে বলে যে ছেদরেখাগামী সমতলের সমীকরণ বের করো, তাহলে তুমি কি করবা, প্রথমটা ইকুয়েশনটা লিখবা, পরের ইকুয়েশনটার সাথে কে গুণ করে সমান 0 চিহ্ন দিবা, সমান 0 দিবা, ঠিক আছে। a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 প্লাস কে ইন্টু a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইজ ইকাল টু 0। তাহলে আমাদের আরও কিছু ফর্মুলার প্রয়োজন হবে, একটু দেখো আমি লিখছি, তোমরাও লিখে নিতে পারো। যে সমতল দ্বারা স্থানাঙ্কের অক্ষত্রয় হতে খণ্ডিত অংশ এ বি সি তার সমীকরণ
এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইজ ইকুয়াল টু 1। তাহলে যেটা বলছিলাম যে সমতল হচ্ছে আমাদের 3 ডাইমেনশনাল, মানে এখানে 3টা অক্ষ থাকবে, সেজন্য দেখো আমি অক্ষত্রয় লিখেছি এখানে। যে সমতল দ্বারা স্থানাঙ্কের অক্ষত্রয় হতে খণ্ডিত অংশ যদি এ বি সি হয়, তাহলে তার সমীকরণ হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইজ ইকুয়াল টু 1। মানে এক্স অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে এ, ওয়াই অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে বি এবং জেড অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে সি। তাহলে আমরা মনে রাখবো আমাদের সমতল দ্বারা যদি 3টা খণ্ডিত অংশ থাকে এ বি সি, তাহলে সেটার সমীকরণ হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, তারপরে আমাদের আরও কিছু ফর্মুলার প্রয়োজন হবে, একটু খেয়াল করো। a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইজ ইকুয়াল টু 0 এবং a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইজ ইকুয়াল টু 0 সমতলদ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা হলে, মানে দুইটা সমতল, সেই দুইটা সমতলের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, সেক্ষেত্রে cos থিটা সমান হবে তাদের এক্স এবং ওয়াই, এক্স ওয়াই জেডের যে সহগগুলো আছে, এখানে আছে a1, এখানে আছে a2, সেগুলো আমরা গুণ করে করে লিখব। মানে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2, এক্স ওয়াই জেডের যে সহগগুলো আছে তারা পরস্পর গুণ করে আমরা যোগ করব, ডিভাইডেড বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার ইন্টু রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। তাহলে দুইটা সমতল দিয়ে তোমাকে যদি প্রশ্নে বলে যে দুইটা সমতলের ইকুয়েশন দেওয়া আছে, তাদের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে থিটাটার মান বের করো, কোণের মান বের করো, তাহলে সেক্ষেত্রে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব কোনটা? cos থিটা সমান a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ডিভাইডেড বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার ইন্টু রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। তারপর দেখো ওই যে দুইটা ইকুয়েশন আমি লিখলাম, সমতলের ইকুয়েশন লিখলাম, সেই সমতল দুইটা যদি সমতলদ্বয় পরস্পর লম্ব হওয়ার শর্ত, পরস্পর লম্ব হওয়ার শর্ত, মানে দুইটা সমতলের ইকুয়েশন দিয়ে যদি বলে যে তারা পরস্পর লম্ব হবে কিনা, তো লম্ব হওয়ার শর্ত হচ্ছে তাদের এক্স ওয়াই জেডের যে সহগগুলো আছে তাদের পরস্পর তুমি গুণ করে, মানে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ইজ ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে কি বললাম, দুইটা সমতলের সমীকরণ যদি তোমাকে দেয় a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইজ ইকুয়াল টু 0, আরেকটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইজ ইকুয়াল টু 0। এখন যদি বলে যে তারা পরস্পর লম্ব হবে কিনা, তাহলে লম্ব হবে কিনা সেটা আমরা চেক করব কিভাবে, আমরা এক্সের যে সহগ দুইটা আছে a1 a2 তাদের গুণ করব, প্লাস ওয়াই এর যে দুইটা সহগ আছে b1 b2 প্লাস b1 b2 প্লাস c1 c2 জেডের সহগগুলো a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 যোগ করার পর যদি সেটা 0 হয়, তখন আমরা বলবো আমাদের সমতল দুইটা পরস্পর লম্ব। তাহলে এবার সমান্তরাল হওয়ার শর্ত কি, আর যদি সমান্তরাল হবে কিনা সেটা বলে, তাহলে সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 ইজ ইকুয়াল টু c1 বাই c2, মানে a1কে a2 দিয়ে ভাগ করলে, b1কে b2 দিয়ে ভাগ করলে, c1কে c2 দিয়ে ভাগ করলে সবগুলো সমান হবে, মানে অনুপাতগুলো সব একই রকম হবে, তখন সেটা হবে
সমান্তরাল, তাহলে দুইটা তোমাকে সমতলের সমীকরণ দিয়ে যদি বলে তারা সমান্তরাল হবে কিনা, তখন সমান্তরাল হওয়ার কন্ডিশন কি, a1/a2 ইজ ইকুয়াল টু b1/b2 ইজ ইকুয়াল টু c1/c2। তাহলে আমরা মোটামুটি সমতল এই চ্যাপ্টার বা দ্য প্লেনস চ্যাপ্টারটার ম্যাথগুলো করার জন্য যে ফর্মুলাগুলো প্রয়োজন সেগুলো মোটামুটি আমরা জেনে নিলাম। তাহলে কি জানলাম, সমতল বা প্লেনস হচ্ছে 3 ডাইমেনশনাল হওয়াতে এটা জেনারেল ইকুয়েশন হচ্ছে ax প্লাস by প্লাস cz প্লাস d ইজ ইকুয়াল টু 0। এরপরের ফর্মুলাগুলো অনেকটাই সরল রেখার ফর্মুলার সাথে মিল আছে, শুধু এখানে 3 ডাইমেনশনাল হওয়াতে জ্যাডের একটা টার্মস বাড়বে। যাদের সরল রেখা ফর্মুলাগুলো ভালোভাবে জানা আছে তাদের কাছে নিশ্চয়ই এগুলো পরিচিত মনে হচ্ছে ইকুয়েশনগুলো। এবার আমরা সরাসরি একটা ম্যাথে চলে যাই। তাহলে দেখো, তোমার যদি প্রশ্ন হচ্ছে x প্লাস 2y প্লাস 3z মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 এবং 2x প্লাস y মাইনাস z প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 সমতলদ্বয়ের ছেদরেখাগামী এবং 5x প্লাস 3y প্লাস 6z প্লাস 8 ইজ ইকুয়াল টু 0 সমতলের উপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করো। তাহলে তোমরা প্রথমে প্রশ্নটা বোঝার চেষ্টা করো কি বলছে এখানে। এখানে তোমাকে দুইটা সমতলের সমীকরণ দেয়া আছে, x প্লাস 2y প্লাস 3z মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, আরেকটা হচ্ছে 2x প্লাস y মাইনাস z প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এই দুইটা সমতলদ্বয়ের ছেদরেখাগামী হবে। তাহলে দুইটা সমতলের ছেদরেখাগামী নতুন সমতলের সমীকরণ সম্পর্কে তোমরা জানো, এবং ওই সমতলটা আবার 5x প্লাস 3y প্লাস 6z প্লাস 8 ইজ ইকুয়াল টু 0 সমতলের উপরে লম্ব হবে। তাহলে এই ধরনের প্রশ্নটা যদি তুমি বুঝো, প্রশ্ন বুঝলেই ইজিলি তুমি ম্যাথ করে নিতে পারবে। তাহলে সেক্ষেত্রে তোমার প্রথম জানতে হবে যে আমাদের ফর্মুলাগুলো আগে জানতে হবে, দুইটার ছেদরেখাগামী সমতলের নতুন সমতলের সমীকরণটা কি হয় নিশ্চয়ই তোমাদের জানা আছে। তাহলে আমি লিখছি, খেয়াল করো যে x প্লাস 2y প্লাস 3z মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 এবং 2x প্লাস y মাইনাস z প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 সমতলদ্বয়ের ছেদরেখাগামী সমতলের সমীকরণ। তাহলে এই ধরনের দুইটা সমতলের সমীকরণ দিয়ে যদি নতুন করে ছেদরেখাগামী সমতলের সমীকরণ লিখতে হয়, আমরা সূত্র থেকে দেখলাম প্রথমটা লিখতে হবে প্লাস পরেরটার সাথে একটা কনস্ট্যান্টকে গুণ করতে হবে, মানে x প্লাস 2y প্লাস 3z মাইনাস 4 প্লাস k ইন্টু 2x প্লাস y মাইনাস z প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। প্রথম সমীকরণটা লিখব, পরেরটার সাথে একটা কনস্ট্যান্টকে গুণ করে সমান 0 লিখব। লেখার পরে তাহলে আমাদের এই ইকুয়েশনটাকে আমরা এখন কি করব, আমরা x y z এর সহগগুলোকে আলাদা করে ফেলবো। দেখো এখানে x, এখানে আছে 2kx, k দিয়ে যদি গুণ করি একটা থাকবে x, এখানে থাকতেছে 2kx। তাহলে আমরা যদি সহগটাকে x কে যদি কমন নিয়ে ফেলি আমরা পাচ্ছি 1 প্লাস 2k ইন্টু এক্স প্লাস 2 প্লাস k ইন্টু y প্লাস 3 মাইনাস k ইন্টু z। তাহলে এক্স ওয়াই জেড টার্মসগুলোকে একসাথে করে ফেললাম, বাকি যে কনস্ট্যান্ট আছে কনস্ট্যান্ট টার্মগুলোকে আলাদা লিখবো, মানে -4 প্লাস 5k ইজ ইকুয়াল টু 0। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। তাহলে আমাদের কাজ কি, আমাদের এখন যে টার্গেট সেটা হচ্ছে কেটা যেহেতু আমরা ধরে নিয়েছি, কে এর মানটা আমাদের বের করতে হবে। কে এর মান বের করে সেটা 1 নম্বর সমীকরণে
বসাতে হবে। ঠিক আছে, তাহলে এই কে এর মান বের করার জন্য তোমাকে আরেকটা প্রশ্ন, একটা হিন্টস দেওয়া আছে, সেটা কি ছেদরেখাগামী নতুন যে সমতলের সমীকরণ, সেই সমতলের সমীকরণটা 5x + 3y + 6z + 8 = 0 সমতলের উপরে লম্ব হবে। তাহলে আমরা এখন লিখতে পারি 1 নং সমতলটি 5x + 3y + 6z + 8 = 0 সমতলের উপর লম্ব। তাহলে এবার তুমি জানো দুইটা সমতলের সমীকরণ যদি, দুইটা সমতল যদি পরস্পর লম্ব হয়, তাহলে তাদের x এবং y এবং z এর সহগগুলোর গুণফল যোগ করলে সেটা সমান কি হতে হবে? 0 হতে হবে। তাহলে এখানে দেখো 1 নম্বর ইকুয়েশনের x এর সহগ আছে 1 + 2k, আর নতুন যে ইকুয়েশনটা তার x এর সহগ হচ্ছে কত? 5। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে 1 + 2k × 5 প্লাস, আবার 1 নম্বরের y এর সহগ হচ্ছে 2 + k, আর যেটার উপরে লম্ব হবে সেটার y এর সহগ হচ্ছে 3। তাহলে এই দুটো গুণ করলে 2 + k × 3 প্লাস z এরটা লিখলে 3 - k × 6 = 0। মানে যেটা সূত্র ছিল a1 a2 + b1 b2 + c1 c2 = 0। তাহলে এখান থেকে আমরা k এর মানটা বের করে নিব। তা দেখা যাচ্ছে 5 + 10k + 6 + 3k + 18 - 6k = 0। বা এখান থেকে আমরা পাচ্ছি 7k + 29 = 0, বা 7k = -29। এখান থেকে k এর মান পাচ্ছি -29/7। তাহলে আমরা প্রথমে যে দুটো ইকুয়েশন ছিল সেখান থেকে ছেদরেখাগামী ইকুয়েশন যখন লিখলাম, একটা কনস্ট্যান্ট k আনলাম যেটা আমাদের আননোন ছিল। সে আননোন k এর মান বের করার জন্যই আমরা ওই ইকুয়েশনটা 5x + 3y + 6z + 8 = 0 সমতলের উপরে যেহেতু লম্ব হওয়ার কন্ডিশনটা অ্যাপ্লাই করে ওইখান থেকে k এর মানটা বের করে নিলাম। তাহলে k এর মান আসলো -29/7। এবার k এর মানটাই আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে লিখো k এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই 1 + 2 × -29/7 × x প্লাস, সরাসরি লিখলে 2 - 29/7 × y প্লাস, আর 3 মাইনাস আছে বিদায় k এর মান যেটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, 3 + 29/7 × z -4 + 5 × -29/7 = 0। তাহলে আমরা k এর মানটা কি করলাম? k এর মান 1 নম্বর সমীকরণে বসালাম। এবার যদি সিম্পলিফাই করি তাহলে আমাদের ইকুয়েশনটা চলে আসবে। এখান থেকে আমরা পাচ্ছি 1 - 58/7 × x প্লাস, 7 যদি তুমি লসাগু নাও এখান থেকে তুমি পাবা -15/7 × y প্লাস, আবার যদি 7 লসাগু নাও তুমি পাবে 21 + 29 মানে 50 × z -4, তারপর থাকলো -145/7 = 0। বা এখানে যে আবার 7 যদি আমরা লসাগু নিতাম -51/7 × x প্লাস
minus 15 by 7 into y plus 50 by 7 into z minus 4 minus 145 by 7 is equal to 0. এবার যদি তুমি 7 দিয়ে যদি সবগুলোকে গুণ করে দাও, 7 দিয়ে গুণ করে দিলে আমরা পাচ্ছি minus 51x minus 15y plus 50z minus 28 minus 145 is equal to 0. বা minus 51x minus 15y plus 50z minus 28 minus 145 মিলে 173 is equal to 0. এরপর আমরা মাইনাস দিয়ে গুণ করে দিলে -1 দিয়ে, তাহলে 51x plus 15y minus 50z plus 173 is equal to 0. এটা হচ্ছে আমাদের নির্ণেয় সমতলের সমীকরণ, মানে ইহাই নির্ণেয় সমতলের সমীকরণ। তাহলে আমি আবার একটু রিপিট করছি, প্রশ্ন ছিল দুইটা সমতলের সমীকরণের ছেদরেখাগামী এবং আরেকটা সমতলের উপরে লম্ব, এরকম তোমার নতুন সমতলের সমীকরণটা বের করতে হবে। তাহলে দুইটা সমতলের ছেদরেখাগামী সমতলের সমীকরণ লিখতে গেলে আমরা প্রথম সমীকরণটা লিখব, পরেরটার সাথে একটা কে গুণ করব, সমান 0 লিখব। তাহলে কে যেহেতু আমাদের আননোন টার্মস ছিল, আমাদের টার্গেট হচ্ছে কে এর মান বের করা, সেজন্য প্রথমে আমি এক্স ওয়াই জেড এর সহগগুলোকে একসাথে করে নিলাম। নেয়ার পরে আরেকটা ইকুয়েশনের উপর যেহেতু লম্ব হবে বলছে, তাহলে লম্ব হওয়ার কন্ডিশন হচ্ছে দুইটা ইকুয়েশনের এক্স ওয়াই জেড এর সহগগুলোকে গুণ করে যোগ করলে সেটা সমান 0 হবে। তাহলে আমরা দুইটার এক্স এবং এক্স ওয়াই জেড এর সহগগুলোকে গুণ করে যোগ করে 0 লিখলাম, ওইখান থেকে কে এর মানটা চলে আসলো। এবার কে এর মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে আজকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে আমাদের সমতল যে চ্যাপ্টারটা, সেই সমতল বা প্লেনসের ডেফিনেশন শিখলাম। এই চ্যাপ্টারটা করার জন্য যে ইকুয়েশন বা ফর্মুলাগুলোর দরকার, সেই ফর্মুলাগুলো শিখলাম, আর ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করে একটা ম্যাথ করা শিখলাম। এভাবে তোমরা আগে ফর্মুলাগুলো আয়ত্তে আনবে, আনার পরে কয়েকটা প্রশ্ন যদি তোমরা খেয়াল করো, দেখবা তোমরা নিজেরাই অনেকগুলো অঙ্ক করে নিতে পারবে। তো আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। থ্যাংক ইউ।